করি সবাই ভালো আছেন। আজকে খুব একটা ভারী টপিক, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ট্রান্সফরমেশন। অর্থাৎ কিভাবে একটা সিম্পলকে কমপ্লেক্স করা যায়, অথবা কমপ্লেক্সকে সিম্পল করা যায়, অথবা কম্পাউন্ড করা যায়। বলতে গেলে এই তিনটি সেন্টেন্সে কোনো একটা সেন্টেন্সকে কিভাবে অন্য আরেকটা সেন্টেন্সে পরিণত করা যায় সেটাই শিখব। তাহলে আমরা আর দেরি না করে সবাই প্রস্তুত হয়ে যাই। বলে রাখা ভালো, এই সেন্টেন্সের ট্রান্সফরমেশন শেখার আগে এই তিনটি সেন্টেন্স সবাইকে চিনতে হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স কিরকম, কমপ্লেক্স সেন্টেন্স কিরকম, কম্পাউন্ড সেন্টেন্স কিরকম। আবার এই সেন্টেন্সগুলো চিনতে হলে কোনটি সিম্পল কোনটি কমপ্লেক্স সেটা চিনতে হলে তার আগে জানতে হবে ক্লজ সম্পর্কে। কারণ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এই তিন প্রকার সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা বোঝা যায় ক্লজের মাধ্যমে। ক্লজ দিয়েই এই তিন প্রকার সেন্টেন্স গুলো তৈরি করা যায়। আমি এই সেন্টেন্স গুলোর ট্রান্সফরমেশন শেখানোর আগে এই তিন প্রকার সেন্টেন্স চিনিয়ে দিব। তবে তার আগে আপনাদেরকে ক্লজ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি যদি এই ভিডিওতে ক্লজ সম্পর্কে আলোচনা করি তাহলে ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাবে। পরামর্শ থাকবে, আপনারা ক্লজ সম্পর্কে আমার একটা ভিডিও আছে, খুব সুন্দরভাবে সহজভাবে বোঝানো আছে, সেখানে সেই ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে এখন আমরা সিম্পল সেন্টেন্স কিরকম, কমপ্লেক্স কিরকম, কম্পাউন্ড সেন্টেন্স কিরকম, এই তিন প্রকার সেন্টেন্সের গঠন সম্পর্কে আমরা জানবো। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। মূলত গঠনের দিক দিয়ে, অথবা আমরা এভাবে বলতে পারি ক্লজের দিক দিয়ে সেন্টেন্সকে এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তো ক্লজের দিক দিয়ে যেহেতু এই তিন প্রকার সেন্টেন্স, এই তিন প্রকার সেন্টেন্সকে চিন্তা হচ্ছে ক্লজ দিয়ে। তাহলে দেখা যাক কোন সেন্টেন্সে কিরকম ক্লজ থাকে, অথবা কিরকম ক্লজ থাকলে কোন সেন্টেন্স হবে। সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান ক্লজ থাকবে, অর্থাৎ শুধুমাত্র একটি ক্লজ থাকবে, তাও আবার সেটা প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে সেন্টেন্সে শুধুমাত্র একটি ক্লজ, সেটাই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আমি যদি একটা এক্সাম্পল দিই, উইদাউট নোয়িং ক্লজেস উই ক্যান নট আইডেন্টিফাই এ সেন্টেন্স। ক্লজ না জেনে আমরা একটা সেন্টেন্স শনাক্ত করতে পারবো না। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে প্রথমে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কোনো ক্লজ নয়। তো দ্বিতীয় যে অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি ক্লজ, কারণ এখানে একটা সাবজেক্ট আছে আর ফাইনাইট ভার্ব আছে। আমরা জানি যে অংশে একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাই হচ্ছে একটা ক্লজ। তো পুরো সেন্টেন্স মিলে এখানে আমরা ক্লজ পাচ্ছি শুধু একটা, তাও আবার এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে সেন্টেন্সে একটাই ক্লজ থাকে সেটাই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এক নম্বর সেন্টেন্সটা এখানে হবে অবশ্যই সিম্পল সেন্টেন্স, যেহেতু এখানে একটি ক্লজ আছে। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড অর বাট মাঝখানে বসে তার দুই পাশে দুটি প্রিন্সিপাল ক্লজকে যোগ করে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ এন্ড অথবা অর অথবা বাট দিয়ে যুক্ত হয়। আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা এভাবে মনে রাখতে পারি, যে সেন্টেন্সে মাঝখানে এন্ড অর বাট বসে তার দুই পাশে দুটি প্রিন্সিপাল ক্লজকে যোগ করে সেই সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। একটা এক্সাম্পল দেখা যাক, ইট ইজ করিম, এটা হচ্ছে একটা ক্লজ। হি ইজ মাই ফ্রেন্ড, এটাও একটা ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। এই দুটি প্রিন্সিপাল ক্লজ যোগ হয়েছে এন্ড দিয়ে, এই জন্য এই সেন্টেন্সটাকে আমরা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স বলবো। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেই সেন্টেন্সটাকে বলা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজ আগে বসতে পারে, আবার প্রিন্সিপাল ক্লজ পরে বসতে পারে। যদি প্রিন্সিপাল ক্লজ আগে বসে তাহলে পরে বসবে সাবঅর্ডিনেট ক্লজ, আর যদি প্রিন্সিপাল ক্লজ পরে বসে তখন সাবঅর্ডিনেট ক্লজ বসবে আগে।
এটা কোনো বিষয় না। তবে প্রিন্সিপাল ক্লজ তার সাথে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেই সেন্টেন্সকেই বলা হবে একটি কমপ্লেক্স সেন্টেন্স। যেমন 3 নম্বর যে এক্সাম্পলটা আমি দিয়েছি, হি নিউ ইট, এটা হচ্ছে একটা ক্লজ, এর আগে একটা কনজাংশন আছে, এই জন্য এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর দ্বিতীয় যে ক্লজটা রয়েছে এটাও একটা ক্লজ, তবে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, যেহেতু এখন কোনো কনজাংশন নেই। আমি কনজাংশন আছে কনজাংশন নেই এইগুলা কেন বলতেছি, কারণ আমি ক্লজ শিখিয়েছিলাম এভাবেই, যে ক্লজের শুরুতে কোনো কনজাংশন থাকে না তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আর যে ক্লজের শুরুতে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ আগে আছে, প্রিন্সিপাল ক্লজ পরে বসছে। প্রিন্সিপাল ক্লজটা আগেও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তবে এই সেন্টেন্সটাকে আমরা কোন সেন্টেন্স বলবো? অবশ্যই এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এটা সিম্পল হবে না। সিম্পল যদি হতো একটা ক্লজ হতো, কিন্তু এখন তো ক্লজ দুইটি, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ তো দুইটি, তো প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ মিলিয়ে মূলত হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের সেন্টেন্স শেখা হয়ে গেছে। এখন আমরা শিখবো তাহলে কিভাবে এই সিম্পল কি কম্পাউন্ড বা কমপ্লেক্স করা যায়, অথবা কমপ্লেক্স কে সিম্পল বা কম্পাউন্ড করা যায়, অর্থাৎ এই সেন্টেন্স গুলোকে কিভাবে পরিবর্তন করা যায় সেটাই। তাহলে আমরা শিখতে চলেছি কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল করা যায় বা কম্পাউন্ড করা যায়, অর্থাৎ সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এই সেন্টেন্স গুলোকে কিভাবে এক প্রকার সেন্টেন্স থেকে অন্য প্রকার সেন্টেন্সে পরিবর্তন করা যায়। সবাইকে একটু বুঝতে হবে আমার কৌশলটা আমি কিভাবে টেকনিক্যালি দেখাচ্ছি, কোন সিস্টেমে বোঝাচ্ছি, সবাই একটু ফলো করবে। আর আপনারা যদি এভাবে শিখেন তাহলে অবশ্যই খুব সহজে বুঝতে পারবেন। আমি এখানে কমপ্লেক্স সেন্টেন্সকে প্রথমে রেখেছি, মাঝখানে আমি সিম্পল সেন্টেন্সকে রেখেছি, আর শেষে রেখেছি কম্পাউন্ড সেন্টেন্সকে। কমপ্লেক্সকে আমরা প্রথমে সিম্পল করব, তারপরে কম্পাউন্ড করব, অথবা এভাবে করব, সিম্পলকে আমরা কমপ্লেক্স করব আর সিম্পলকে কম্পাউন্ড করব। এরকম কমপ্লেক্স সেন্টেন্স কিরকম, সিম্পল সেন্টেন্স কিরকম, কম্পাউন্ড সেন্টেন্স কিরকম আমি এর আগে বুঝিয়েছিলাম আপনাদেরকে। কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি কমপ্লেক্স সেন্টেন্সের সেই দুটি ক্লজকে এভাবে দাগ দিয়ে বুঝালাম, অর্থাৎ এই যে দাগটা এটা ক্লজকে নির্দেশ করতেছে, এখানে আরেকটা দাগ, তার মানে এটাও একটা ক্লজ। এই ক্লজের আগে একটা সাবঅর্ডিনেটিভ কনজাংশন আমি বসিয়েছি, তার মানে আমরা প্রথম ক্লজটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারবো, আর দ্বিতীয় ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ মিলেই তো কমপ্লেক্স সেন্টেন্স হয়। সিম্পলে বাই আইনযুক্ত একটা ভার্ব, এরপরে যে ডট ডট, আমার এসব দরকার নাই। এই যে ডট ডট আর দাগটা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? ওই যে দাগটার মানে হচ্ছে ক্লজ, এটা আমার দরকার নেই, তার মানে এটা ক্লজ নয়। দাগটার ডট ডটের মানে কিন্তু ক্লজ নয়। এখানে আমি যে দাগগুলো দিলাম এগুলো বলতে আমরা ক্লজ বুঝবো। ক্লজ মানে কি? সাবজেক্ট থাকতে হবে, ফাইনাল ভার্ব থাকতে হবে। তাহলে এখন আমরা দেখি কিভাবে এই সেন্টেন্স গুলো পরিবর্তন করব। কমপ্লেক্স সেন্টেন্সের যে দুটি ক্লজ থাকে, সেই দুটি ক্লজের একটা সাবঅর্ডিনেট ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কিন্তু অবশ্যই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনকে ব্যবহার করেই, অথবা এই কনজাংশনটা আমরা দেখেই সিম্পল কিভাবে করব সেই জিনিসটা মুখস্থ করব, সেই জিনিসটা বুঝে নিব। যেমন এরকম, এই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কিন্তু ইফ। সাবঅর্ডিনেটিং কনজাংশন তো অনেকগুলো আছে। যদি ইফ হয়, ইফ হলে এক নিয়ম, অন্য আরেকটা থাকলে কনজাংশন তখন আরেক নিয়ম হবে। তো কনজাংশন কোনটা সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইফ থাকে, তাহলে আমরা সিম্পল করার সময় একটা বাই ইউজ করব, আর সেই ক্লজে, এই ক্লজে অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে, সেই মেইন ভার্বকে আমরা আইএনজি যোগ করে দিব। তো মেইন ভার্বটা আইএনজি যোগ করার পর থেকে যা থাকবে আমরা তা বসিয়ে দিয়ে ওই আরেকটা যে ক্লজ, সেই ক্লজটা আমরা অক্ষুণ্ণ রাখবো। এই ক্লজটা টাচ করার আমাদের কোনো দরকার নেই। তা আমরা শুধু কাজ করব কোথায়? এই জায়গায়, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটা, ওখানে যে ইফ ছিল, ইফ
ইফ থাকার কারণেই আমরা সিম্পলে বাই দিব, অবশ্যই বাই দিব, তারপর বারের সাথে আইন যোগ করে দিব, আর কোনো কাজ নাই, বাদ বাকিটুকু যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব। আর ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি, মাঝখানে অ্যান্ড রেখে দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ রাখতে হবে। অর্থাৎ এরকম, এই ক্লজটা আর এই ক্লজটার মাঝখানে অ্যান্ড দিব, এই দুইটা ক্লজ কিন্তু প্রিন্সিপাল হতে হবে। আর প্রিন্সিপাল ক্লজ হওয়ার জন্য কোনো কনজাংশন রাখা যাবে না, এই কনজাংশনটা আমরা ফেলে দিব, তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আমি কাজের মাধ্যমে একটু দেখিয়ে দিই। এই যে সেন্টেন্সটা, ইফ হি স্টাডিজ হার্ড, এটা একটা ক্লজ। এটা ক্লজ এই কারণে, কারণ এখানে একটা সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, এই জন্য এটা একটা ক্লজ। তবে এই ক্লজের আগে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর পরের যে ক্লজটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে কোনো কনজাংশন নেই। তো সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ মিলেই এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এখন এই কমপ্লেক্সকে আমরা সিম্পল করব, তাও আবার কিভাবে করব? ওই কমপ্লেক্সকে সিম্পল করার সময় কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের আগে যে সাবঅর্ডিনেটিভ কনজাংশনটা থাকে সেটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। যেমন এখানে সাবঅর্ডিনেটিভ কনজাংশন আছে ইফ। যদি ইফ থাকে, তাহলে ইফ থাকলে সিম্পল করার সময় আমরা কি দিব? বাই। তাহলে আমরা এখানে বাই দিলাম। এরপর বারের সাথে আইন যোগ করব। এখানে বার হচ্ছে কোনটা? স্টাডি। স্টাডিকে যদি আইন যোগ করি স্টাডিং, তো এরপর থেকে যা আছে তা আমরা বসিয়ে দিব। স্টাডিং, স্টাডির পরে হার আছে, হার বসিয়ে দিলাম, তার কমা। এরপরে যে ক্লজটা, এই ক্লজটা আমরা কিন্তু টাচ করব না, যেভাবে আছে সেভাবে রেখে দিব। হি উইল পাস ইন দা এক্সাম। তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, বাই স্টাডিং হার্ড হি উইল পাস ইন দা এক্সাম। এখন আমরা কাজ করছি শুধু এই জায়গায়, ইফ আছে বলে বাই দিয়ে মেইন ভার্বটার সাথে আইন যোগ করে দিলাম। এখন সিম্পল হয়ে গেছে। যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে কম্পাউন্ড করব, প্রথমে প্রিন্সিপাল ক্লজ রেখে মাঝখানে এন্ড দিব, এরপর শেষে আরেকটা প্রিন্সিপাল ক্লজ দিব। এই যে দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে এন্ড দিলে সেটা কম্পাউন্ড হয়ে যাবে। তো কমপ্লেক্স সেন্টেন্স যেটা ছিল, প্রথমটা তো ইফ হি স্টাডিজ হার্ড, এটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল। কম্পাউন্ড সেন্টেন্সে তো সাবঅর্ডিনেট ক্লজ দরকার নেই, প্রিন্সিপাল ক্লজ দরকার। তো এই ক্লজটাকে যদি আমি প্রিন্সিপাল ক্লজে পরিণত করি, তাহলে অবশ্যই আমাকে কনজাংশনটা বাদ দিয়ে বাদ বাকি ক্লজটা লিখে দিতে হবে। হি স্টাডিজ হার্ড। এখন এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেছে, আমি শুধু কনজাংশনটা ফেলে দিলাম, কারণ কনজাংশনটা রাখলে তো এটা প্রিন্সিপাল ক্লজ হবে না। তাহলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এন্ড দিলাম, আর একটা প্রিন্সিপাল ক্লজ দিব। আর একটা প্রিন্সিপাল ক্লজ এখানে আছে, হি উইল পাস ইন দা এক্সাম। তাহলে এখন কি হয়ে গেছে? এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। হি স্টাডিজ হার্ড এন্ড হি উইল পাস ইন দা এক্সাম। এখন কমপ্লেক্সকে সিম্পল করা শিখলাম, কম্পাউন্ড করা শিখলাম, কিন্তু সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করব এভাবে শিখবো আমরা। যদি সিম্পল সেন্টেন্সে বাই থাকে আর ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করব ইফ দিয়ে। অর্থাৎ এই অংশটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজে তৈরি করব, সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করব। প্রথমে ইফ দিব, তারপরে সাবজেক্ট এবং মেইন ভার্বটা বসাবো, তখন এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। আর প্রিন্সিপাল ক্লজ তো আছেই, প্রিন্সিপাল ক্লজটা রেখে দিব, দুয়ে মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। যেমন এরকম, এই সিম্পলটাকে আমরা কমপ্লেক্স করব। সিম্পল আছে বাই, এরপর আইনযুক্ত একটা ভার্ব আছে। তো ইফ থাকলে যদি আমরা বাই এবং আইএনজি যুক্ত ভার্ব বসাই, তাহলে বাই এবং আইএনজি যুক্ত ভার্ব বসালে থাকলে আমরা ইফ দিয়ে কমপ্লেক্স করব। এখন মনে করেন এই যে বাই আইন যুক্ত ভার্ব আছে বলে আমি ইফ দিলাম, ইফ দিছি, তারপরে
একটা সাবজেক্ট অবশ্যই আনতে হবে, নাহলে তো ক্লজ হবে না। এখানে সাবজেক্ট ছিল হি, হিটা মনে করে নিয়ে আসলাম। এবারে যেটা স্টার্টিং আইনযুক্ত ভার্ব ছিল, এটাকে এই ভার্ব থেকে এখন আইএনজি তুলে দিতে হবে। আইএনজি তুলে দিয়ে এটাকে প্রেজেন্ট ফর্মে লিখলাম, হি স্টাডিজ। আর কোনো কাজ করিনি, যা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, কমপ্লেক্স হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা নিয়ম আমরা দেখি, যদি কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইফ সাথে যদি নট থাকে, ইফ নট, ইফ থাকলে তো বাই দিয়ে আইনযুক্ত ভার্ব। এখন ইফও আছে ওই অংশে, আবার নটও আছে। ইফও তো যদি, আর নট থাকলে না, যদি না। এটার অর্থ হচ্ছে যদি, আর এটা হচ্ছে যদি না, তাহলে একটুখানি পার্থক্য আছে। ইফ থাকলে এরকম, আর যদি ইফ নট থাকে তখন আমরা বাই না দিয়ে উইদাউট দিব, আর মেন ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিব। বাদ বাকি যা যেভাবে আছে সেভাবে রেখে দিব, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। ইফ নট থাকলে যে নিয়ম, যদি কমপ্লেক্স সেন্টেন্সে আনলেস থাকে তাও একই নিয়ম, কারণ আনলেস এর অর্থ কিন্তু যদি না। ইফ নট থাকলেও যদি না, আনলেস এর অর্থ কিন্তু যদি না, সেম অর্থ, এই জন্য কাজটাও কিন্তু সেম। তবে এদের কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা তৈরি করি, কম্পাউন্ড সেন্টেন্সটা কিন্তু অর দিয়ে তৈরি করব। কম্পাউন্ড সেন্টেন্সে দুই ক্লজের মাঝখানে তো অ্যান্ড অর বার থাকে, তাহলে কোন কম্পাউন্ড সেন্টেন্সটা অ্যান্ড দিয়ে হবে, কোন কম্পাউন্ডটা অর দিয়ে হবে বা বার দিয়ে হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। অর দিয়ে কখন হবে? অর দিয়ে তখনই হবে যদি কমপ্লেক্স সেন্টেন্সে ইফ নট থাকে অথবা আনলেস থাকে। যদি আমরা সিম্পলকে কম্পাউন্ড করি, সিম্পলে যদি উইদাউট প্লাস আইএনজি যুক্ত একটা ভার্ব দেখি, তাহলে আমরা কম্পাউন্ড করব অবশ্যই অর দিয়ে। এখানে যে সেন্টেন্সটা আছে, ইফ হি ডাজ নট স্টাডি হার্ড হি উইল নট পাস, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা সিম্পল করে দেখাবো, সিম্পল করব। তবে এই কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনটা কি আছে আমাদেরকে দেখতে হবে। এখানে ইফ আছে, আবার হি ডাজ নট, এখানে নটও আছে, অর্থাৎ ইফ নট, যদি না। শুধু যদি ইফ থাকতো সিম্পল আমরা এভাবে করতাম, আর ইফ নট যেহেতু আছে আমরা সিম্পল করব এইভাবে। প্রথমে আমরা উইদাউট দিব, তার বারের সাথে আইন যোগ করবো। এখানে বার হচ্ছে স্টাডি, এটার সাথে আমরা আইন যোগ করলাম, স্টাডি। সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। কাজ কতটুকু করছি, উইদাউট দিছি, মেইন বারের সাথে আইন যোগ করে দিছি, বাদ বাকি যা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এখন যদি আমরা সিম্পলকে কমপ্লেক্স করি, তাহলে সিম্পলে কি আছে দেখতে হবে। সিম্পলে যদি উইদাউট এবং আইনযুক্ত ভার্ব থাকে, তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু ইফ আর নট ইউজ করে করতে পারবো, অথবা আনলেস ইউজ করেও করতে পারবো। আর যদি এটা উইদাউট প্লাস আইনযুক্ত ভার্ব না হয়ে বাই প্লাস আইনযুক্ত ভার্ব হয় এরকম, তখন কিন্তু কমপ্লেক্সটা হবে ইফ দিয়ে। তো আর কম্পাউন্ডটা, এই যে ইফ নট যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করব কি দিয়ে, অর দিয়ে। অর দিব মাঝখানে, আর দুই পাশে দুটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ, এখানে কনজাংশনটা বাদ দিয়ে লিখতে হবে, হি স্টাডি হার্ড or he will not pass। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে অরের আগে যে ক্লজটা আমরা লিখবো সে ক্লজটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে, মানে হ্যাঁ হলো। এখন নটটা ছিল, আমি নটটা তুলে দিলাম, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এখন যদি অর যুক্ত একটা কম্পাউন্ডকে সিম্পল করতে বলে, তখন আমরা উইদাউট প্লাস আইন যুক্ত ভার্ব দিয়ে করব। আর যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে অবশ্যই ইফ নট অথবা আনলেস দিয়ে কম্পাউন্ড করব। কমপ্লেক্স সেন্টেন্সে যদি দু অথবা অলদো থাকে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে দু অথবা অলদো থাকলে, তখন আমরা সিম্পল করব কিভাবে। ইফ থাকলে তো করি একরকম,
এখন দু অল্প থাকলে কি একই রকম সিম্পল করব? অবশ্যই নয়। এক এক রকম কনজাংশন থাকলে কাজটাও কিন্তু এক এক রকমের হয়। তো আমাদেরকে মনে রাখতে হচ্ছে সেটাই, কনজাংশন কি আছে। যেমন দু অলদু মুখস্থ রাখতে হবে, দু অলদু। দু অলদু থাকলে কিভাবে সিম্পল করব? দু অলদু এর অর্থ হচ্ছে যদিও। যদি কমপ্লেক্স সেন্টেন্সে দু অথবা অলদু থাকে তাহলে সিম্পল আমরা করব ঠিক এইভাবে। আমরা ইন স্পাইট অফ এটা ইউজ করব, অথবা ডেসপাইট ইউজ করতে পারি, যে কোনো একটা, হয় ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। এতটুকু এখান থেকে যে কোনো একটা ইউজ করে এরপরে এখানে যে একটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পসেসিভ ইউজ করতে হবে। পসেসিভ যেমন এরকম, সাবজেক্ট যদি হি হয় তাহলে হি এর পসেসিভ হিজ, সাবজেক্ট যদি শি হয় শি এর পসেসিভ হার, সাবজেক্ট যদি আই হয় তাহলে আই এর পসেসিভ হচ্ছে মাই। সাবজেক্ট যেটাই থাকবে সেই সাবজেক্টের পসেসিভ ইউজ করতে হবে। এরপরে যে বার্বটা থাকবে সেই বার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। বাদ বাকি যা যেভাবে আছে বসিয়ে দিব, সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। আমি যদি একটু দেখিয়ে দিই, এরকম এই যে কমপ্লেক্স সেন্টেন্স এখানে দু আছে, এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমি সিম্পল করব। দু অথবা অলদু যে কোনো একটা থাকলেই হবে। দু বা অলদু থাকলে আমি ইন স্পাইট অফ ইউজ করব। ডেসপাইটও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো ইন স্পাইট অফ দিব। ইন স্পাইট অফ দেওয়ার পরে সাবজেক্টের পসেসিভ দিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর পসেসিভ হচ্ছে হিজ। তার ভার্ব যেটা আছে সেই ভার্বের সাথে আইন যোগ করে দিতে হবে। এখানে ভার্ব হচ্ছে ইজ, ইজ এর সাথে আইন যোগ করব। তো ইজ এর সাথে আইন যোগ করলে কি হবে? ইজিং না, এরকম না। তো আইএনজি যোগ করার একটা নিয়ম আছে, যে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব সেই ভার্বের বেস ফর্মটা আগে বের করতে হবে। বেস ফর্ম যেটা সেটার সাথে আইএনজি যোগ করব। যেমন ইজ, ইজ এই ভার্বটার বেস ফর্ম হচ্ছে বি, তো বি এর সাথে আইএনজি যোগ করলে হবে বিন। এরপরে অনেস্ট আছে, আমি অনেস্টটা বসিয়ে দিলাম, যা আছে তা। এখানে আর কোনো কাজ নেই। হি ইজ আনহেলথি। আমি কাজ করলাম কতটুকু? দু আছে বলে ইনস্পাইট অফ দিলাম, সাবজেক্ট যেটা এর পসেসিভ দিলাম, ভার্ব যেটা এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম, সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। আইন যোগ করার যে নিয়মটা বলছি সেটা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে ভার্ব যেটার সাথে আইন যোগ করবে সে ভার্বের বেস ফর্মটা আগে বের করব। এখানে am, am, is, are, was, were এই সমস্ত ভার্বগুলোর বেস ফর্ম হচ্ছে কিন্তু বি। তো am এর সাথে আইন যোগ করলে বিং হবে, is এর সাথে আইন যোগ করলে বিং হবে, একইভাবে আর, was, were এগুলোর সাথে আইন যোগ করলে বিং হবে, কারণ এগুলো সবগুলোর বেস ফর্ম হচ্ছে বি। যদি গো এর সাথে আইন যোগ করি তাহলে গোয়িং, আবার গোস, গোস এর সাথে যদি আইন যোগ করি তখন গোসিং হবে না, কারণ গোসিং, গোস এটা কোনো বেস ফর্ম নয়। গোস এর বেস ফর্ম হচ্ছে গো, আইন যোগ করার সময় গো এর সাথে করতে হবে, গোয়িং, এরকম। তো এটা আমরা কম্পাউন্ড করব, তবে এর আরেকটা নিয়ম আছে সিম্পল, সেটাও একটু দেখিয়ে দিই। অথবা ইন স্পাইট, ইন স্পাইট অফ, তারপরে সাবজেক্টের পসেসিভ দিতে হবে বলছিলাম। এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর পসেসিভ হিজ। আরেকটা নিয়ম যেটা সেটা হচ্ছে এরকম, সাবজেক্টের পসেসিভ দেওয়ার পরে আমরা তো এখানে আইনযুক্ত ভার্ব দেওয়ার কথা বলছিলাম। আইনযুক্ত যে ভার্বটা থাকবে সেই আইনযুক্ত ভার্বটা না দিয়ে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভকে এখানে নাউন করে বসাতে হবে। তাহলে এখানে শব্দ হচ্ছে কোনটা? অনেস্ট। অনেস্টকে যদি আমি নাউন করি তখন সেটা অনেস্টি হবে। এরপরে বাদ বাকি যা আছে তা আমরা বসিয়ে দেব। পার্থক্য হচ্ছে এরকম, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ পসেসিভ দিলাম, পসেসিভের পরে পসেসিভ দেওয়ার পরে ভার্বটার সাথে আইন যোগ করেও বাদ বাকিটুকু বসিয়ে দিতে পারি। আইএনজি যোগ না করে ভার্বটা ফেলে দিয়ে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে আমরা নাউন করে দিতে পারি। যেমন এখানে অনেস্ট ছিল, অনেস্টকে নাউন করলে অনেস্টি হয়, এই যে অনেস্টি ইউজ করলাম, বাদ বাকি যা আছে তা বসিয়ে দিলাম। যদি আমরা কম্পাউন্ড করি এদেরকে,
অর্থাৎ দু অথবা অলদু যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি তখন কম্পাউন্ড করতে হবে বাদ দিয়ে, শুধু মাঝখানে বাদ দিব, দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কি? হি ইজ অনেস্ট, মাঝখানে দিব বাট, আর হি ইজ আনহ্যাপি। তাহলে আমরা বাদ দিয়ে কম্পাউন্ড করব কখন? যদি কমপ্লেক্সে দু অথবা অলদু থাকে। আমরা যদি সিম্পলকে কম্পাউন্ড করি, তাহলে সিম্পলে যদি এই সমস্ত সংকেতগুলো আমরা দেখি ইনস্পাইট অফ আছে, তাহলে অবশ্যই কম্পাউন্ডটা করবো আমরা বাদ দিয়ে একইভাবে। অর্থাৎ কমপ্লেক্সে এরকম হলে কম্পাউন্ডটা বাদ দিয়ে হবে, সিম্পলটা এরকম হলে তখনও কম্পাউন্ডটা বাদ দিয়ে হবে। এখন আমরা কম্পাউন্ডকে যদি কমপ্লেক্স করি, কম্পাউন্ডে যদি বাদ থাকে, এই বাদটা দেখেই আমাকে নিশ্চিত হতে হবে কমপ্লেক্সটা হবে দু অথবা অলদু দিয়ে। একইভাবে এই কম্পাউন্ডকে যদি আমি সিম্পল করি, কম্পাউন্ডে যদি বাদ থাকে তাহলে আমরা সিম্পলটা করব ইনস্পাইট অফ দিয়ে অথবা ডেসপাইট দিয়ে। এভাবেই কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স অ্যাজ হোয়েন থাকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন, এই তিনটাকে আমরা মনে রাখবো। তখন আমরা সিম্পল করব কিভাবে? তবে এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এখানে তিনটা নিয়ম লিখলাম। তিনটাতে কিন্তু আমি সিন্স অ্যাজ হোয়েন ব্যবহার করলাম। তিনটাতে সিন্স অ্যাজ হোয়েন, কিন্তু সিম্পল করছি ভিন্নভাবে। একটা সিম্পল করছি আমরা আইনযুক্ত ভার্ব দিয়ে, আরেকটা সিম্পল আমরা বিকজ অফ দিয়ে শুরু করলাম, আরেকটা সিম্পল করলাম অন্যভাবে। এখন কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন সিন্স অ্যাজ হোয়েন, এখানে আমি যে তিনটা নিয়ম লিখলাম তিনটাতে কিন্তু কনজাংশন আমি একই রকম রাখলাম, কিন্তু সিম্পল কেন ভিন্নভাবে হলো? এর মানে হচ্ছে এরকম, সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন থাকতে পারে, কোনো বিষয় না। আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে তো ক্লজ দুইটি, সেখানে সাবজেক্ট থাকবে অবশ্যই। প্রত্যেক ক্লজে কি আছে? সাবজেক্ট আছে আর ভার্ব থাকবে। আমাদের লক্ষ্য যেটা রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের দিকে। যদি উভয় ক্লজের সাবজেক্ট সেম হয়, এই যে সাবজেক্ট যদি একই হয়, আর যদি এই ক্লজটাতে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমরা সিম্পলটা করব এইভাবে। অর্থাৎ ভার্ব যেটা থাকবে এখানে অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্ব থাকবে আর কি, সেই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে সিম্পলটা করব। আমি আরেকবার বুঝাই, কমপ্লেক্স সেন্টেন্সটা যদি সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন দিয়ে শুরু হয় এবং উভয় ক্লজের সাবজেক্ট যদি একই হয়, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্ব যেটা থাকবে সেই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা সিম্পল করে দিব। কিন্তু 5 নাম্বারটা আমরা দেখি, সাবজেক্ট মনে করেন এই যে সিন্স অ্যাজ অথবা হয় না আছে, সাবজেক্টও একই, তবে অক্সিলারি ভার্ব থাকবে। 4 নাম্বারে বলছে অক্সিলারি ভার্ব থাকবে না, 5 নাম্বারে বললাম অক্সিলারি ভার্ব থাকবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা সিম্পলটা করব এইভাবে, অর্থাৎ বিকজ অফ দিয়ে। পার্থক্যটা আমরা মনে রাখবো, কোনো অক্সিলারি ভার্ব না থাকলে তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলেই বাদ বাকিটুকু যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলে সিম্পল হয়ে যাবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সিম্পল করার সময় বিকজ অফ দিব, তারপরে এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পসেসিভ আমরা ইউজ করব, এরপরে যে ভার্বটা থাকবে অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেই অক্সিলারি ভার্বের সাথে আইন যোগ করে বাদ বাকি যা আছে তা আমরা বসিয়ে দিব, সিম্পল হয়ে যাবে। আবার যদি এরকম হয় সিন্স অ্যাজ অথবা হোয়েন আছে, সাবজেক্টের দিকে লক্ষ্য রেখে যদি আমরা এরকম পাই দুইটি সাবজেক্ট দুই রকম, মানে সাবজেক্ট একই রকম নয়। সাবজেক্ট একই রকম হলে 4 বা 5 নাম্বারের নিয়মে হবে, আর যদি সাবজেক্ট একই না হয়, একই থাকবে না, তখন কিন্তু আমাদেরকে সিম্পল করতে হবে এইভাবে। প্রথমে ওই সাবজেক্টটা আমরা চেঞ্জ না করে যেভাবে আছে সেভাবে সাবজেক্টটা রেখে দিব, ওখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা আইন যোগ করে তার যা আছে তা বসিয়ে বাদ বাকি আরো একটা যে ক্লজ থাকবে সেই ক্লজটা আমরা রেখে দিব, সিম্পল হয়ে যাবে।
আমি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে এরকম, when he completed the work he felt satisfied। এই কমপ্লেক্স সেন্টেন্সটা শুরু হয়েছে when দিয়ে, এটা since দিয়েও শুরু হতে পারতো, as দিয়েও শুরু হতে পারতো। when দিয়ে শুরু হয়েছে, since, as অথবা when থাকলে আমাদের কি কোথায় লক্ষ্য রাখতে হবে? সাবজেক্টে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, এদিকেও সাবজেক্ট হচ্ছে হি, তাহলে সাবজেক্ট একই সাবজেক্ট হলে হয় 4 নাম্বার নিয়মে, না হয় 5 নাম্বার নিয়মে আমরা সিম্পল করব। আর সাবজেক্ট যদি এটা একরকম এটা আরেক রকম হতো, তখন আমরা 6 নাম্বার নিয়মে সিম্পলটা করতাম। এখন 4 নাম্বার বা 5 নাম্বারের মধ্যে কোনটা করব? আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ভার্ব। এখানে যে ভার্বটা আছে কমপ্লিটেড, এটা কোনো অক্সিলারি ভার্ব নয়। আমি বলছিলাম নো অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে সিম্পলটা করব। যেমন এখানে যেহেতু মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই, আমি এটা যদি সিম্পল করি মেইন ভার্বের সাথে আইন যোগ করে দিব, কমপ্লিটিং, আইন যোগ করলাম কমপ্লিটিং, তাহলে যা আছে তা, দা ওয়ার্ক হি ফেল্ট স্যাটিসফাইড। তাহলে আমি কাজ করলাম শুধু কতটুকু, মেইন ভার্ব যেটা সেই মেইন ভার্বের সাথে আইন যোগ করে দিলাম, বাদ বাকি যা যেভাবে আছে সেভাবে বসে দিলাম, সিম্পল হয়ে গেছে। যদি এই যে সাবজেক্ট একই কিন্তু মেইন ভার্ব না থেকে যদি এখানে একটা অক্সিলারি ভার্ব থাকতো, যেমন am, is, are, এরকম যদি কোনো অক্সিলারি ভার্ব থাকতো, তাহলে অবশ্যই আমরা মেইন ভার্বের সাথে আইন যোগ না করে, মানে এই নিয়মে না করে সিম্পল এই নিয়মে করতাম, বিকজ অফ দিতাম। বিকজ অফ দেওয়ার পরে সাবজেক্টের পসেসিভ ইউজ করতাম, তারপর অক্সিলারি ভার্ব যেটা আছে, যেমন অ্যামিজার থাকলে সেটাকে আইন যোগ করলে বিং হতো, তার বাদ বাকি যা আছে তা বসিয়ে আমরা সিম্পলটা করতাম। আরেকটা বিষয়, এদের কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড নিয়ে এখানে আমি আর আলোচনা করব না, কারণ কম্পাউন্ড তো হয় মূলত মাঝখানে অ্যান্ড, অর অথবা বাদ বসে। তো অর দিয়ে কম্পাউন্ড হবে কখন? যদি কমপ্লেক্সে ইফ, নট অথবা আনলেস থাকে। আমি এর আগে বুঝিয়েছিলাম আপনাদের। আর বাদ দিয়ে কম্পাউন্ড হবে তখন যদি কমপ্লেক্সে দু অথবা অল দু থাকে। আর বাদ বাকি সবগুলোর জন্য কম্পাউন্ডটা হবে অ্যান্ড দিয়ে, শুধু বাদ হবে এক ক্ষেত্রে, অর দিয়ে কম্পাউন্ড হবে আরেক ক্ষেত্রে, বাদ বাকি সব ক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে কম্পাউন্ডটা করবো। এই জন্য কম্পাউন্ড নিয়ে এখানে আলোচনা করার আর বিশেষ কিছু নাই, আমি জাস্ট করে দেখিয়ে দেব। এখন যদি আমি এই সেন্টেন্সটাকে অথবা এই সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড করি, অবশ্যই এটা একটা প্রিন্সিপাল ক্লজ হতে হবে, মাঝখানে অ্যান্ড থাকতে হবে, এদিকে আরেকটা প্রিন্সিপাল ক্লজ হতে হবে। যেমন এরকম, হি completed the work and he felt satisfied। এভাবে এখন যদি আমরা সিম্পলকে কমপ্লেক্স করি, সিম্পল যদি এরকম পাই, আইন যুক্ত ভার্ব দিয়ে শুরু হয়েছে এমন একটা সিম্পল যদি আমরা পাই, কমপ্লেক্স অবশ্যই সিন্স, অ্যাজ অথবা when দিয়ে করব, যে কোনো একটা দিয়ে করা যাবে। আবার একইভাবে সিম্পল যদি আমরা বিকজ অফ পাই, অর্থাৎ বিকজ অফ দিয়ে শুরু হয়েছে এমন একটা সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে বলা হয়, তখনও আমরা সিন্স, অ্যাজ অথবা when দিয়ে সেই কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করব। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভার্বের দিক দিয়ে। আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু হওয়া সিম্পলকে যদি কমপ্লেক্স করি, তাহলে সেখানে ওই আইনযুক্ত ভার্বটা আইএনজি উঠিয়ে দিয়ে মেইন ভার্বটা বসিয়ে দিব। আর যদি বিকজ অফ দিয়ে শুরু হওয়া সিম্পলকে কমপ্লেক্স করি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ, when ব্যবহার করে এখানে সাবজেক্ট দিয়ে একটা অক্সিলারি ভার্ব আমরা ইউজ করব, কারণ অক্সিলারি ভার্ব থাকলেই তো আমরা সিম্পলে বিকজ অফ দিয়ে করি। তাহলে সিম্পলে যদি বিকজ অফ থাকে, তাহলে অবশ্যই সিন্স, অ্যাজ দিয়ে এখানে একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে ইউজ করতে হবে। এরকম কমপ্লেক্স সেন্টেন্সে যদি when থাকে আর সেই when দ্বারা যদি সময় নির্দেশ করে, তখন আমরা সিম্পলটা ঠিক এইভাবেই করব। সময় নির্দেশ করলে সেই সময়ের আগে সিম্পলে হয় অ্যাট বসাবো, নাহলে অন বসাবো, অথবা ইন বসাবো, অথবা অ্যাট দ্য টাইম অফ বসাবো, নইলে
অ্যাট দ্য এজ অফ বসাবো। অর্থাৎ এরকম হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের ওই ক্লজটি দ্বারা যদি সময় বোঝায়, সময় নির্দেশ করে, ওখানে যে সময়টা নির্দেশ করবে সেই সময়টার আগে অ্যাট, অন, ইন অথবা অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ বসিয়ে দিব। তার সময়টা লিখে বাদ বাকি যা আছে তা বসিয়ে দিব, সিম্পল হয়ে যাবে। তো এখানে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সেই সময়ের আগে অ্যাট কখন দিব, অন কখন দিব, ইন কখন দিব, নাকি ইচ্ছা মতো যে কোনো একটা দেওয়া যাবে এমন না। অ্যাট, অন, ইন এগুলো নির্দিষ্ট কতগুলো ব্যবহার আছে। যেমন এরকম অ্যাট বসবে নির্দিষ্ট সময়ের আগে, আর অন বসবে তারিখের আগে, বারের নামের আগে, সাপ্তাহিক বারের নামের আগে। যেমন স্যাটারডে, সানডে, মানডে এগুলোর আগে অন বসে। ইন বসে সালের আগে, বছরের আগে, আর মাসের নামের আগেও কিন্তু ইন বসে। যেমন ইন এপ্রিল, ইন মে, ইন জানুয়ারি এরকম। তো অ্যাট দ্য টাইম অফ কখন বসবে? তো যদি এমন হয় হয় যুক্ত যে ক্লজটা, সেই ক্লজের সময়টা কিন্তু একটা কাজের সময় বোঝাচ্ছে, কাজের সময়। যেমন এরকম আমি স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিন ছেলেটাকে কান্না করতে দেখি। এখানে আমি স্কুলে যাওয়ার সময়, সময়টা স্কুলে যাওয়ার সময়, এই যে স্কুলে যাওয়া একটা কাজ, এই কাজটার সময় একটা কাজের সময় বোঝাচ্ছে। যখনই এরকম কোনো কাজের সময় বোঝাবে তখন কিন্তু অ্যাট দ্য টাইম অফ দিয়ে ওই যে কাজ, কাজ মানে ইংলিশে ভার্ব, সে ভার্বের আইন যোগ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। When I go to school, I see him crying. যখন আমি স্কুলে যাই তখন তাকে আমি কান্না করতে দেখি। এই যে এখানে হয়েন আছে, আর হয়েন যুক্ত এই ক্লজটা দ্বারা সময় বোঝাচ্ছে। সময়টা এরকম, আই সি হিম ক্রাইং, আমি তাকে কান্না করতে দেখি। এখন তাকে কান্না করতে দেখি কখন? কখন দেখি? যখন আমি স্কুলে যাই। তাহলে অবশ্যই এটা একটা সময় বোঝাইছে, তবে সময়টা কিন্তু একটা কাজের সময়, গো যাওয়ার সময়। তো যেহেতু এটা একটা কাজ, এই জন্য এরকম কাজের সময় বোঝালে আমরা অ্যাট দা টাইম অফ ইউজ করব। তারপরে ওখানে যে কাজটা অর্থাৎ ভার্ব যেটা, সেই ভার্বটার সাথে আইন যোগ করে দেবে। যেমন গোয়িং, গর সাথে আইন যোগ করলে গোয়িং টু স্কুল, আই সি হিম ক্রাইং। এখানে আমরা কি ইউজ করলাম? অ্যাট দা টাইম অফ, অ্যাট দা টাইম অফ, আর ওখানে ভার্ব যেটা ছিল, যেটা দ্বারা কাজ সময় বোঝাচ্ছে, ওই ভার্বের আইন যোগ করে দিলাম, বাদ বাকি যা আছে তা আমি বসিয়ে দিলাম। আর অ্যাট দ্য এজ অফ বসাবো কখন? যদি সময়টা বয়স বোঝাই, 13 বছর বয়সে, 5 বছর বয়সে যদি বয়স বোঝায় তখন আমরা অ্যাট দ্য এজ অফ দিব। আমি দুইটি এক্সাম্পল দিচ্ছি, দেখেন। When it was 1971, যখন 1971 সাল ছিল, অর্থাৎ এখানে সময় বোঝাচ্ছে কোনটা? 1971 সাল। We gained independence, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এখানে হয় যুক্ত যে ক্লজটা আমরা পাচ্ছি, এই ক্লজের সময় বোঝাচ্ছে, আর সময়টা হচ্ছে 1971। তো সময় বোঝালে আমরা সময়ের আগে অ্যাট, অন, ইন, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ এগুলো দিব। তো সময়টা হচ্ছে এখানে কিসের সময়? এটা সাল, একটা বছর, মানে একটা সাল বোঝাচ্ছে, বছর বোঝাচ্ছে। আর সাল বা বছর বোঝালে সেই সাল বা বছরের আগে আমরা কি দিব? ইন দিব। ইন 1971, তার যা আছে তা আমরা বসিয়ে দিব। এভাবে। আর সময়টা যদি এরকম হতো, এটা যদি মাস বোঝাতো, মাসের নাম, তখন আমরা সময়টার আগে ইন দিতাম। যদি দিনের নাম, বারের নাম হয় তখন আমরা অন দিতাম, বা তারিখ যদি হতো তখনও কিন্তু আমরা এখানে অন ইউজ করতাম। 2 নম্বর যে সেন্টেন্সটা, এই যে হয়েন আছে, হি ওয়াজ 8 years old, যখন তার বয়স 8 বছর ছিল, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল।
এখন সময়টা বোঝাচ্ছে কিন্তু বয়স দ্বারা, মানে সময়টা হচ্ছে মূলত বয়স। যদি বয়স বোঝাই তাহলে আমরা অ্যাট দ্য এজ অফ দিব, অ্যাট দ্য এজ অফ, এরপরে ওই সময়টা মানে বয়সটা বসিয়ে দিব, অ্যাট দ্য এজ অফ 8। আর কোনো কাজ নাই, অ্যাট দ্য এজ অফ 8 দিব, তারপরে বাদ বাকি ক্লজটা বসিয়ে দিবে, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। এভাবে আমরা সিম্পল করব। আবার সিম্পলও যদি অ্যাট, অন, ইন এগুলোর পরে যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা কমপ্লেক্সটা করব অবশ্যই হয়েন দিয়ে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি এমন থাকে সু ডট ডট দ্যাট, সু ডট ডট দ্যাট, এটাও কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। যদি সু ডট ডট দ্যাট থাকে এরপরে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বটা কিন্তু ক্যান অথবা কুড হয়। এখানে সু ডট ডট দ্যাট এর পরে যে ক্লজটা, সেই ক্লজে ভার্বটা নির্দিষ্ট, এই জন্য আমি এই অংশটুকু লিখে দিলাম। অর্থাৎ এরপরে কিন্তু ভার্বটা সচরাচর ক্যান হয় অথবা কুড হয়, তারপরে একটা নট থাকে, মানে ক্যান নট অথবা কুড নট, একটা নট সহ থাকবে। এই জন্য আমি এই অংশটুকু লিখে দিলাম, কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে, দেখার বিষয় হচ্ছে কোনটা, সো ডট ডট দ্যাট। তো সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্বল করি কিভাবে করব, এইরকম সু যেটা আছে এর আগে কি আছে পরে কি আছে এগুলো কিন্তু হুবহু থেকে যাবে, এগুলো আমাদের দেখার বিষয় নয়। আমরা শুধু কাজ করব এই জায়গায়, সু যেখানে আছে সু এর পরিবর্তে টি ডাবল ও টু দিব, আর দ্যাট এর পরিবর্তে দিব টি ও টু। এখানে দুইটাই কিন্তু টু, প্রথমটা কিন্তু টি ডাবল ও, মানে ও দুইটা আছে, দ্বিতীয়টাতে কিন্তু ও একটা আছে। তো সু ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স কে আমরা সিম্পল করব টু ডট ডট টু দিয়ে। এভাবেও আমরা মনে রাখতে পারি সু ডট ডট দ্যাট টু ডট ডট টু। একইভাবে আমরা যদি সিম্পল কে কমপ্লেক্স করি, সিম্পলে যদি টু ডট ডট টু থাকে তাহলে টু ডট ডট টু যুক্ত সিম্পল কে কমপ্লেক্স করব আমরা সু ডট ডট দ্যাট দিয়ে। মানে প্রথম টু এর জন্য আমরা কমপ্লেক্সে সু দিব, আর দ্বিতীয় টু এর জন্য আমরা দ্যাট দিব। এই হচ্ছে কথা। তো এখানে আরেকটা বিষয়, এই যে টু দেওয়ার পর এরপর ভার্বের বেস ফর্ম দিতে হবে। অর্থাৎ এরকম সুর জন্য টি ডাবল টু, দ্যাট এর জন্য টি ও টু, এই টু দেওয়ার পরে ভার্বের বেস ফর্ম। এখন ভার্বের বেস ফর্ম কোনটা, এটা এটা নাকি এটা, এটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। তার মানে এর আগে যতটুকু আছে এটা আমরা ফেলে দিই, এটা ফেলে দিয়ে ভার্বের বেস ফর্ম দিব। এই যে ভার্বের বেস ফর্ম, তারপর যা আছে তা সিম্পল হয়ে গেছে। তো সিম্পল কি কমপ্লেক্স করার সময়ও একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা টু এর জায়গায় মনে করেন সু দিলাম, এই টু এর জায়গায় দ্যাট দিলাম, তারপর আমরা বেস ফর্মটা বসাবো না, আমাদেরকে এই যে সাবজেক্ট ইউজ করতে হবে দ্যাট এর পরে, আর ক্যান অথবা কোড ইউজ করতে হবে, তার নট ইউজ করে ভার্বের বেস ফর্ম তখনই আমরা বসাতে পারবো। এখন আমরা ক্যান কখন কোড কখন তাও একটা বিষয়, এটাও মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এরকম, ক্যান এবং কোডের মধ্যে পার্থক্য হচ্ছে টেন্সে। ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স, ক্যান তো পারা, আর কোড তো পারতো, এটা পাস্ট টেন্স বোঝায়। সো যদি প্রেজেন্ট টেন্স হয় তখন আমরা ক্যান ইউজ করবো, আর পাস্ট টেন্স হলে কোড ইউজ করবো। আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এরকম, হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। এই কমপ্লেক্স সেন্টেন্সটা, এটাকে আমরা সিম্পল করব। এই কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে, সো ডট ডট দ্যাট, এই যে সো দ্যাট। তো আমরা কি করব, আগে পরে এগুলো ঠিক রাখবো, হি ইজ বসিয়ে দিলাম, এই যে সু যেটা আছে সু এর জায়গায় আমরা টি ডাবল টু দিব, ওল্ড আমরা বসিয়ে রাখবো, সমস্যা নাই। এই যে সু এর জায়গায় টু দিলাম, তারপর দ্যাট এর জায়গায় দিব টু, টি ও টু। এই টু দেওয়ার পরে টু ডট টু, টু দেওয়ার পরে ভার্বের বেস ফর্ম। এখন ভার্বের বেস ফর্ম কোথায়, সাবজেক্ট ভার্বে ক্যান নট, এরপরে ভার্বের বেস ফর্ম। তো ভার্ব হচ্ছে কোনটা, এখানে এই যে সাবজেক্ট ক্যান নট এগুলো বাদ, এই যে ওয়াক হচ্ছে ভার্বের বেস ফর্ম, আমরা এখানে ওয়াক বসিয়ে দিই। সিম্পল হয়ে গেছে। আর কম্পাউন্ড করবো এন্ড দিয়ে। তবে হ্যাঁ, সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে যদি আমরা কম্পাউন্ড করি, ওই যে এন্ড দিয়ে করব, তবে এখানে ভেরি শব্দটা আমরা ইউজ করব। ভেরি শব্দটা ইউজ করব সু এর জন্য, এই সু এর পরিবর্তে আমরা ভেরি বসাবো, আর মাঝখানে এন্ড দিয়ে দুই পাশে দুইটা ক্লজ।
আর যদি সিম্পল কে কম্পাউন্ড করি, সিম্পল যদি এরকম হয় 2.2 যুক্ত সিম্পল সেন্টেন্স হয় T2 এই 2 এর পরিবর্তে আমরা বের দিব, কমপ্লেক্সে সু এর পরিবর্তে বেরি আর সিম্পলের 2 এর পরিবর্তে বেরি। যেমন এরকম যে হি ইজ, এই যে সুর পরিবর্তে আমরা বের দিব। মনে করো আমি সিম্পল কে কম্পাউন্ড করতেছি, এখানে সিম্পলের যে 2 আছে 2 এর পরিবর্তে বেরি এরকম, তার ওল্ড দিলাম, এবারে এন্ড দিয়ে বাকি ক্লজটা বসিয়ে দিব। হি ক্যান নট ওয়াক, এই হচ্ছে কথা। 9 নম্বর যে নিয়মটা এটা একটু খেয়াল করি, এখানেও সো দ্যাট আছে, তবে এই সো দ্যাট আর সো ডট ডট দ্যাট এর মধ্যে পার্থক্য আছে। সো ডট ডট দ্যাট এর অর্থ হচ্ছে এরকম এতই যে, আর সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। আর এখানে সো ডট ডট দ্যাট এর মাঝখানে কিন্তু কিছু বসে, আর এখানে সো দ্যাট কিন্তু লাগানো থাকে, মানে একসাথে বসে সো দ্যাট। তো সো দ্যাট যুক্ত কমপ্লেক্স কে আমরা সিম্পল কিভাবে করব? সো দ্যাট এর পরিবর্তে সরাসরি আমরা বসাবো যে টু, শুধু টু, সো দ্যাট তুলে দিলাম, টু বসিয়ে দিলাম। সো দ্যাট এর পরে আমরা সাবজেক্ট পাবো, ক্যান অথবা কোড পাবো, তবে এখানে নট থাকবে না, এখানে কিন্তু নট থাকে। সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সে কিন্তু নট থাকে, এখানে আমরা নট পাবো না। তো ক্যান, কোড, সাবজেক্ট এগুলো বাদ দিয়ে এরপরে কিন্তু বি0 পাবো, সেই বি0টা কিন্তু আমরা এখানে টু এর পরে বসিয়ে দিব। আবার সিম্পল কে যদি আমি কমপ্লেক্স করি, সিম্পল যদি এরকম থাকে টু আছে এরপর বারবে বেস ফর্ম আছে, সেই ক্ষেত্রে আমরা টু এর পরিবর্তে জাস্ট টুটা তুলে দিয়ে সো দ্যাট দিব, সাবজেক্ট দিব, ক্যান, কোড দিয়ে এরপরে ওই বেস ফর্ম যেটা সেটা বসিয়ে দিব। ক্যান কখন, কোড কখন আমি তো বুঝিয়ে দিলাম। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে সো দ্যাট এর পরিবর্তে ইন অর্ডার দ্যাটও থাকতে পারে। সো দ্যাট থাকলে যেমন 2 প্লাস বি0, ইন অর্ডার দ্যাট থাকলো সেম কাজ। ইন অর্ডার দ্যাট এর অর্থ হচ্ছে যাতে। তো আমরা সিম্পল কি কমপ্লেক্স করার সময় 2 এর পরিবর্তে সো দ্যাটও দিতে পারবো, চাইলে ইন অর্ডার দ্যাটও দিতে পারবো, যে কোনো একটা দিতে পারবো। আবার সিম্পলও কিন্তু শুধু 2 না, মনে করেন কমপ্লেক্স কে আমি সিম্পল করতেছি, সো দ্যাট আছে, সো দ্যাট এর পরিবর্তে আমি 2 দিলাম, সো দ্যাট এর পরিবর্তে 2 না দিয়ে ইন অর্ডার 2 দেওয়া যায়, শুধু 2 দেওয়া যাবে, আবার ইন অর্ডার 2 দেওয়া যাবে। কার পরিবর্তে? সো দ্যাট এর পরিবর্তে। শুধু ইন অর্ডার 2 নয়, উইথ এ ভিউ টু এই ট্রেসটাও ইউজ করা যায়, শুধু সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরিবর্তে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরিবর্তে সিম্পল আমরা টু ইউজ করতে পারি, ইন অর্ডার টু ইউজ করতে পারি, উইথ এ ভিউ টু ইউজ করতে পারি। তবে টু ইউজ করলে টুর পরে ভার্বের বেস ফর্মটা বসাই দিতে হবে, ইন অর্ডার টুর পরে সেম ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তবে যদি আমরা উইথ এ ভিউ টু ইউজ করি, উইথ এ ভিউ টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসানো যাবে না, ভার্ব যেটা থাকবে এখানে সে ভার্বকে আইন যোগ করে বসাতে হবে। আমি করে দেখাচ্ছি একটা এরকম, যেমন আই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আই ওয়ার্ক হার্ড, এই যে সো দ্যাট এর পরিবর্তে আমি টু দিলাম, এটার পরিবর্তে আমি টু দিলাম, টুর পরে ভার্বের বেস ফর্ম বার করছে এখানে কোনটা? শাইন, টু শাইন। তাহলে টু দিলাম, টুর পরে সরাসরি বেস ফর্মটা দিলাম। কিন্তু আমি যদি টু না দিয়ে ইন অর্ডার টু দিই, তাও ভার্বের বেস ফর্ম দিব। আর যদি টু না দিয়ে উইথ ভিউ টু যদি দিই, এরপর কিন্তু ভার্বটা আইন যোগ করতে হবে, যেমন শাইন, এটার সাথে আইন যোগ করে লিখতে হবে শাইনিং। এখন আমরা আরেকটা एग्जांपल দেখি, এই যে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু সিইং মি, এটা সিম্পল আছে, এটাকে আমরা কমপ্লেক্স করব। যদি কমপ্লেক্স করি, হি কেম হিয়ার, এখানে যে উইথ এ ভিউ টু আছে, এই যে উইথ এ ভিউ টু কার পরিবর্তে বসেছে? সো দ্যাট। তার মানে এখানে উইথ এ ভিউ টুর পরিবর্তে আমরা কমপ্লেক্সে সো দ্যাট দিব। ইন অর্ডার দ্যাটও দিতে পারে, কোনো ব্যাপার না। তবে সো দ্যাট দেওয়ার পরে এরপর সাবজেক্ট আনতে হবে, এখানে তো আর সাবজেক্ট নেই, সাবজেক্ট এখানে যেটা ছিল হি, সেই হিটা এখানে আমরা ইউজ করবো। আবার সাবজেক্ট দেওয়ার পর ক্যান বা কোড দিতে হবে, ক্যান দিব প্রেজেন্ট টেন্স হলে, কোড দিব পাস্ট টেন্স হলে। এখন হি কেম, সে এসেছিল, এটা কিন্তু পাস্ট টেন্স যেহেতু এখানে আমরা কোড দিব, কোড দেওয়ার পর
তারপর ভার্বের বেস ফর্ম, এখানে ভার্ব হচ্ছে সিইং, এখানে আইএনজি করা আছে, আইএনজি থ্রু দিয়ে আমরা বেস ফর্মটা বসাই দিলাম। তাহলে কি হলো, হি কেম হিয়ার সো দ্যাট হি কুড সি মি। কমপ্লেক্স সেন্টেন্সটা যদি রিলেটিভ প্রনাউন যুক্ত হয় তখন আমরা সিম্পলটা কিভাবে করব? রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্স। এখন রিলেটিভ প্রনাউন বলতে কি বুঝি আমরা? হু, হুইজ, দ্যাট। হু, হুইজ, দ্যাট কে আমরা রিলেটিভ প্রনাউন বলি। এখানে আমি যে নিয়মগুলো লিখেছি 10 থেকে 13 পর্যন্ত সবগুলোতে কিন্তু রিলেটিভ প্রনাউন ইউজ করলাম। এই যে রিলেটিভ প্রনাউন, এখন রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্স কে আমি সিম্পল করব, তাও আবার কিভাবে? আবার রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সটা আমি এতবার কেন লিখলাম, মানে 7 ধরনের লিখলাম কেন? অবশ্যই কোথাও না কোথাও একটা পার্থক্য আছে। আমরা রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার সময় হঠাৎ করে সিম্পল করার জন্য লাভ দিব না। এই রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সে ওই যে পার্থক্য যেখানে আছে, পার্থক্যটা আমাদেরকে দেখতে হবে কোথায় পার্থক্যটা আছে। যেমন এরকম, রিলেটিভ প্রনাউনের আগে সচরাচর নাউন বা প্রনাউন বসে, তবে পরে বসে কিন্তু ভার্ব। এই ভার্বের মধ্যে মূলত পার্থক্যটা, রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্ব বসে, আমি সেই ভার্বকে 3 ক্যাটাগরিতে ভাগ করছি। 3 ক্যাটাগরি আপনি একটু মনে রাখবেন। রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার সময় রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা ওই 3 ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়ছে এটা লক্ষ্য করতে হবে। প্রথম ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে এরকম V1 অথবা V2 অথবা অক্সিলারি ভার্ব প্লাস আইন যুক্ত ভার্ব। অর্থাৎ রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্বটা থাকবে সে ভার্বটা B1 হতে পারে অথবা B2 হতে পারে অথবা একটা অক্সিলারি ভার্ব তারপরে আইন যুক্ত একটি ভার্ব বসতে পারে। এই যে এই ভার্বটাকে আমি এক ক্যাটাগরিতে বললাম। আবার দ্বিতীয় আরেক ক্যাটাগরি হচ্ছে এরকম, মানে অক্সিলারি ভার্ব থাকবে, মেইন ভার্বটা কিন্তু ভিতরে হবে। দ্বিতীয় ক্যাটাগরির ভার্ব হচ্ছে এরকম। তো তৃতীয় ক্যাটাগরি ভার্ব হচ্ছে লিংকিং ভার্ব। লিংকিং ভার্ব 3 ক্যাটাগরির ভার্ব আমি এখানে লিখেছি রিলেটিভ প্রনাউনের পরে। প্রথম ক্যাটাগরির ভার্ব হচ্ছে কি B1 B2 অক্সিলারি ভার্ব প্লাস আইনযুক্ত ভার্ব। এখন সিম্পল করব। কমপ্লেক্স কে সিম্পল করার সময় যদি রিলেটিভ প্রনাউনের পরের ভার্বটা B1 হয়, আমি কি করব? ওই যে সিম্পল করার সময় রিলেটিভ প্রনাউন তো সিম্পল আর বসবে না, রিলেটিভ প্রনাউনের আগে যে নাউন বা প্রনাউন থাকবে সিম্পলও সেই নাউন বা প্রনাউনটা থেকে যাবে। নাউন বা প্রনাউনটা রেখে দিয়ে রিলেটিভ প্রনাউন তো তুলে দিব। এরপরে যে ভার্বটা এটা যদি B1 হয় সেই ভার্বের সাথে B1 এর সাথে আইন যোগ করে দিব। আর যদি B2 হয় তাও সেই ভার্বের সাথে আইন যোগ করে দিব। আর যদি অক্সিলারি ভার্ব প্লাস আইন যুক্ত ভার্ব থাকে তখনও আইন যোগ করে দিব। সরি, এখানে আইন যোগ করা লাগবে না, আইন যুক্ত ভার্ব আছে, শুধু সেই আইন যুক্ত ভার্বটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আর কোনো কাজ নাই, আগে পরে যা যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব। এটা সিম্পল হয়ে গেছে। শুধু কাজ করলাম ভার্বে, নাউন প্রনাউনটা রেখে দিলাম, রিলেটিভ প্রনাউন তো থাকবেই না। ওই ভার্ব যেটা ছিল, মানে এই ক্যাটাগরির ভার্ব বলে B1 B2 অথবা অক্সিলারি ভার্ব প্লাস আইন যুক্ত ভার্ব, এই ক্যাটাগরির ভার্ব হলে আইন যোগ করে দিব। আর যদি এই ক্যাটাগরির ভার্ব হয়, মানে অক্সিলারি ভার্ব প্লাস যদি B3 থাকে তখন কিন্তু শুধু B3টা রেখে দিব, যে B3টা বসাবো। এই হচ্ছে কথা। আবার একটু বুঝাই, সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউনের পরে যদি ভার্ব এইরকম না থেকে যদি এইরকম থাকে, মানে অক্সিলারি ভার্ব আছে B3 আছে, তো রিলেটিভ প্রনাউন তো সিম্পল থাকবে না, ওই নাউন প্রনাউনটা রেখে দিব। তারা এখানে অক্সিলারি ভার্বটা তুলে দিয়ে মেইন ভার্বের যে B3 যেটা ছিল সেই B3টা বসিয়ে দিব। আমি एग्जांपल দিই এই দুটো যাতে আরো একটু ক্লিয়ার হয়। দ্য ম্যান হু, এই যে হু হচ্ছে একটি রিলেটিভ প্রনাউন, আমি সিম্পল করব। এখন সিম্পল করার সময় শুধু রিলেটিভ প্রনাউনটা দেখলেই হবে না, এরপরে যে ভার্বটা থাকে এটা কোন ক্যাটাগরির ভার্ব আমাদেরকে দেখতে হবে। যেমন এখানে টেক্স, এটা হচ্ছে এই ক্যাটাগরির ভার্ব, কারণ টেক হচ্ছে B1 হচ্ছে এই ক্যাটাগরির ভার্ব। তো এই ক্যাটাগরির ভার্ব হলে আমরা কি করব? ওই যে রিলেটিভ প্রনাউনের আগে যে নাউন বা প্রনাউন থাকে সেই নাউন বা প্রনাউনটা রাখবো,
রিলেটিভ প্রোনাউন তো বসবে না, আর এদিকে ওই এই ক্যাটাগরির ভার্ব হলো অর্থাৎ বি1 হবে, তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। এটা যদি বি2 হতো তাও আইএনজি যোগ করে দিতাম, অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি যুক্ত ভার্ব যদি হতো তাও আইএনজি যুক্ত ভার্বটা বসিয়ে দিতাম, অক্সিলারি ভার্বটা ফেলে দিতাম। এখানে আর কোনো কাজ নাই, শুধু কাজ এখানে, বাদ বাকি যা যেভাবে আছে সেভাবে বসে যাবে। তো যদি এমন হতো এই যে ভার্বটা বি1 বি2 না হয়ে যদি এখানে একটা অক্সিলারি ভার্ব থাকতো আর মেইন ভার্বটা যদি বি3 হতো, তাহলে আমরা কি করতাম, ওই বি3টাই বসাতাম, আর কিছু করতাম না, যা যেভাবে আছে তা সেভাবে বসিয়ে দিতাম। তো এখন সিম্পলকে যদি কমপ্লেক্স করি, আমাদেরকে একটু খেয়াল করতে হবে, সিম্পলও যদি এমন থাকে মানে নাউন প্রোনাউন আছে তারপরে একটা আইএনজি যুক্ত ভার্ব আছে, সিম্পল করার সময় নাউন প্রোনাউনটার পরে একটা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন ইউজ করব, আর আইএনজি যুক্ত ভার্বটাকে টেন্স অনুযায়ী হয় বি1 বানাবো নালে বি2 বানাবো, যে টেন্স বোঝায় সেই টেন্সের ভার্বটা আমরা দিব। একইভাবে নাউন প্রোনাউনের পরে যদি বি3 থাকে, সিম্পলে আমরা নাউন প্রোনাউনের পরে রিলেটিভ প্রোনাউন এনে ওই বি3 এর আগে আরেকটা উপযুক্ত নিয়ম অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনবো, কমপ্লেক্স হয়ে যাবে। যদি কমপ্লেক্সে এরকম থাকে হু হু ইজ দ্যাট এর পরে যদি লিংকিং ভার্ব থাকে, লিংকিং ভার্বের পরে সচরাচর কিন্তু অ্যাডজেক্টিভ বসে। আমরা সিম্পল করার সময় যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, লিংকিং ভার্ব উঠে যাবে, এগুলো বসবে না সিম্পল করার সময়, আর থাকতেছে নাউন এবং অ্যাডজেক্টিভ। তো নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন আগে অ্যাডজেক্টিভ কিন্তু এখানে পরে আছে, কিন্তু আমরা সিম্পল করার সময় কি করব, নাউনটাকে আগে এনে সরি অ্যাডজেক্টিভটাকে আগে এনে নাউনটাকে আমরা পরে বসিয়ে দিব। যেমন এরকম দা পিপল হু আর লেজি, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এরপরে আর হচ্ছে লিংকিং ভার্ব, লেজি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তা আমি যদি সিম্পল করি দা বসবে, এখানে পিপল হচ্ছে নাউন, ওই যে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, লিংকিং ভার্ব উঠে যাবে, তাহলে নাউন আছে অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যাডজেক্টিভটা আগে বসিয়ে নাউনটা পরে বসাবো, তারপরে যা যেভাবে আছে এগুলো সেভাবে বসে যাবে, শুধু অ্যাডজেক্টিভটা আগে আনবো, নাউন তো পরে নিয়ে যাব। ঠিক একইভাবে আমরা সিম্পলকে যদি কমপ্লেক্স করি, সিম্পলে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, আমরা সিম্পল কমপ্লেক্স করার সময় ওই নাউনটা আগে আনবো, উপযুক্ত একটা রিলেটিভ প্রোনাউন বসাবো, তারপর একটা লিংকিং ভার্ব দিয়ে অ্যাডজেক্টিভটা বসিয়ে কমপ্লেক্স করে দিব। আবার যদি এরকম থাকে রিলেটিভ প্রোনাউনের আগে যদি দোষ থাকে, রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, লিংকিং ভার্ব উঠে যাবে, দোষের জন্য আমরা দা বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা বসিয়ে দিব, আর কোনো কাজ নাই। শুধু দোষ যদি থাকে, দোষটা দা হয়ে যাবে, রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, লিংকিং ভার্বটা উঠে যাবে, সিম্পল হয়ে যাবে। একইভাবে সিম্পলকে কমপ্লেক্স করব, সিম্পলে যদি কোন অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা থাকে, আমরা কমপ্লেক্স করার সময় দা এর পরিবর্তে দোষ দিব, তারপরে একটা রিলেটিভ প্রোনাউন হু এনে লিংকিং ভার্ব দিয়ে অ্যাডজেক্টিভটা বসিয়ে দিব, কমপ্লেক্স হয়ে যাবে। যদি কোনো সিম্পলকে কমপ্লেক্স করতে বলে, আমি এর আগে 1 থেকে 13 পর্যন্ত যা নিয়ম পড়িয়েছি, ওখানে সিম্পলে যে সংকেতগুলো আছে সেই সংকেত অনুযায়ী আমরা অবশ্যই কমপ্লেক্সটা করতে পারবো। এখন এমন একটা সিম্পল দেওয়া হয়েছে যে সিম্পল সেন্টেন্সে আমি এর আগে যে নিয়মগুলো পড়িয়েছি সেই নিয়মের কোনো একটা নিয়ম পড়ে না, অর্থাৎ নিয়ম বহির্ভূত একটা নিয়ম বলতে গেলে। তো সেক্ষেত্রে আমি কমপ্লেক্সটা কিভাবে করব, অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়মের বাইরে থেকে যদি কোনো একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলা হয়, তখন আমরা কমপ্লেক্সটা কিভাবে করব? একদম সহজ নিয়ম এরকম, প্রথমে আমরা ইট ইজ দিয়ে ওই সেন্টেন্সের সাবজেক্টটা বসিয়ে দিব, ইট ইজটা অতিরিক্ত এনে সাবজেক্টটা বসিয়ে দিব, তারপরে হু অথবা হুইজ অথবা দ্যাট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন আমরা ইউজ করব। রিলেটিভ প্রোনাউন বলতে এখানে ব্যক্তির জন্য মূলত হু ইউজ করতে হয়, আর বস্তু হলে হুইজ অথবা দ্যাট ইউজ করতে হয়, তারপরে যা যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দিব। যেমন এই যে সেন্টেন্সটা এখানে লেখা আছে, মুস্তাফিজুর রহমান ইজ কল্ড দা কাটার মাস্টার, এখানে কোন এমন কোন নিয়ম নেই যে আমি কমপ্লেক্স করতে পারবো, মানে তো নির্দিষ্ট নিয়মের বাইরে থেকে যেহেতু এটা আসছে, আমরা কমপ্লেক্স করব কিভাবে? প্রথমে ইট ইজ দিব,
ইট ইজ দেওয়ার পর সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে কে? মুস্তাফিজুর রহমান। তারপরে হু হুইজ দ্যাট দিব। হু হুইজ দ্যাট থেকে আমরা কখন কোনটা দিব? হু দিব যদি ব্যক্তি বোঝায়, এখানে মুস্তাফিজ রহমান এটা ব্যক্তি বোঝাচ্ছে, এই জন্য আমরা হু দিব। যদি বস্তু বোঝাতো হুইজ অথবা দ্যাট দিতাম। এরপর বাদ বাকি যা আছে, আর কি আছে? মুস্তাফিজুর রহমান তো বসিয়ে দিলাম, আর কি আছে? ইজ কল্ড দা কাটার মাস্টার, হয়ে গেছে। তো আমরা সিম্পলকে কমপ্লেক্স বা কমপ্লেক্সকে সিম্পল বা কম্পাউন্ড কিভাবে করতে হবে এগুলা সুন্দরভাবে হয়তো শিখেছি। আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আরো আপনাদের যদি কোনো বিষয়ে কোনো ভিডিও লাগে সেটা কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই বানিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।